কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো এবং ভালোবেসে পড়াশোনা করো। রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং তোমরা ভালো শিখবে। চলো বাস্তব সংখ্যার পরবর্তী অংশে আসি। দেখো এখানে আমি একটা চার্ট লিখে রেখেছি, যেগুলো বাস্তব সংখ্যার বিভিন্ন ভাগগুলো। নিচে আছে কি আছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং সবথেকে উপরে বাস্তব সংখ্যা। তা বাস্তব সংখ্যার দুটো ভাগ, মূলদ অমূলদ। মূলত দুটো ভাগ, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা এবং শূন্য আছে। দেখো প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমি কিছু উদাহরণ হিসাবে কিছু সংখ্যা লিখে রেখেছি। তো এইগুলো দেখলে তুমি বুঝতে পারবে এই যে এই ধরনের কোশ্চেন গুলো আছে তোমার, যাতে খুব সহজে তুমি উত্তর দিতে পারো, তার জন্যই এইভাবে আমি লিখে রাখলাম। তোমরা চারটাকে এইভাবে লিখবে, কেমন? তাহলে দেখো এখানে তুমি বুঝতে পারছো, যদি প্রশ্ন করা হয় সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, তোমার উত্তরটা হবে কি হ্যাঁ। কারণ দেখো স্বাভাবিক সংখ্যা দেখো দুটো উদাহরণ দিয়েছি, 2 এবং 3 দেখো এখানে আছে। এটা বড় গ্রুপ, এটা ছোট গ্রুপ। এটা স্বাভাবিক জিনিস। ছোট জিনিস বড় গ্রুপের মধ্যে ঢুকে যেতে পারে, কিন্তু বড় গ্রুপের মধ্যে যতগুলো জিনিস আছে সেগুলো ছোট গ্রুপের মধ্যে ঢুকবে না, সেখানে জায়গা হবে না, তাই না? তাহলে সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। কেন নয়? দেখো 2 3টা স্বাভাবিক সংখ্যা, কিন্তু 0টা কি স্বাভাবিক সংখ্যা? নিশ্চয়ই নয়। এই যে ঋণাত্মক গুলো আছে, সেগুলো কি স্বাভাবিক সংখ্যা? নিশ্চয়ই নয়। তাহলে আমরা সহজেই বলতে পারি সমস্ত স্বাভাবিক সংখ্যা অথবা প্রতিটি স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এইভাবে তুমি হিসাব করো। তাহলে এখানে দুটো জিনিস দেখবে। ধরো এখানে যেমন দেওয়া আছে সমস্ত মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা, তাহলে কত ধরনের গ্রুপ দেওয়া আছে এখানে? দেখো মূলদ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে। আমি চারটাতে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি, কেমন? তাহলে তুমি এখানে লেখো কোনটা উপর আর কোনটা নিচে আছে, কোন গ্রুপটা। তো উপরে কোন গ্রুপ আছে দেখো, মূলদ এবং পূর্ণ সংখ্যার মধ্যে দেখো মূলদ উপরে আছে, পূর্ণ সংখ্যা নিচে আছে। তাহলে উপরে মূলদ লেখো আর নিচে পূর্ণ সংখ্যা লেখো, ঠিক আছে? এখন উপরের নিচে আমি এটা সাজিয়ে নিলাম, যে কোনো এই ধরনের কোশ্চেন আসবে তোমরা এইভাবে সাজিয়ে নেবে, কেমন? এখন দেখো তুমি, দেখো নিচের গ্রুপের প্রত্যেকটা কিন্তু এই গ্রুপের নেই। দেখো এইখানে পূর্ণ সংখ্যায় শূন্য আছে, এটা কি স্বাভাবিক সংখ্যা আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, এই সবগুলো কিন্তু দেখো এইখানে আছে, কিন্তু এইটা দেখো নেই। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, বা প্রতিটি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হবে, কিন্তু প্রতিটি মূলদ সংখ্যা দেখো এইটা এইটা কি পূর্ণ সংখ্যার মধ্যে আছে? নেই, এই ভগ্নাংশগুলো, তাই না? তাহলে আমরা বলতে পারবো না যে প্রতিটি মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে। এটা যদি বলি সেটা ভুল, কেমন? তাহলে তোমরা এই ধরনের যে কোনো কোশ্চেনকে তোমরা এইভাবে সাজিয়ে নেবে, এবং এখানে মনে রাখবে নিচের প্রতিটি সংখ্যা উপরের মধ্যে হবে, কিন্তু উপরের প্রতিটি সংখ্যা নিচের মধ্যে হবে না। বুঝে গেছে? তাহলে এখানে হিসাবটা কি হচ্ছে, প্রতিটি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হবে, কিন্তু প্রতিটি মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না। ঠিক এইভাবে উপর নিচ করে লিখবে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এইটা বোঝালাম আমি। তাহলে এটা প্রতিটি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, উত্তরটা হবে হ্যাঁ। পরেরটাতে দেখো প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা, জাস্ট এইটা দেওয়া আছে, প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা? তো নিশ্চয়ই নয়। আবার উপরে নিচে, তাহলে নিচে কি আছে? আমার নিচে আছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। আর উপরে আছে কি? পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যার উপরে আছে। তাহলে আগে যেমন বোঝালাম, নিচের গ্রুপের প্রতিটি সংখ্যা উপরের গ্রুপে আছে, উপরের গ্রুপের প্রতিটি সংখ্যা নিচের গ্রুপে নেই। তার মানে কি প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হবে না, ঠিক আছে? তাহলে ওই হিসাবে না লিখলাম। কারণ যদি বলি কি হবে দেখো, কারণ পূর্ণ সংখ্যার মধ্যে দেখো অখণ্ড সংখ্যা 0 2 3, এখানে 0 2 3 আছে, কেমন? তাহলে প্রতিটি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু প্রতিটি পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা হচ্ছে না। কেন? দেখো এই ঋণাত্মক সংখ্যাগুলো এর মধ্যে নেই। কারণ ঋণাত্মক সংখ্যা, উদাহরণ তুমি দিয়ে দাও, -3 -4 দিয়ে দিলে সংখ্যা পূর্ণ সংখ্যা,
কিন্তু অখণ্ড সংখ্যা নয়, সংখ্যা নয়। এটা কারণ দেবে, প্রতিটি মূলদ সংখ্যা কি বাস্তব সংখ্যা? তাহলে কোনটা উপরে আছে? দেখো বাস্তব সংখ্যাটা উপরে আছে, এখানে এখানে বাস্তব সংখ্যাটা উপরে আছে, মূলদ সংখ্যা নিচে আছে। মূলদ সংখ্যা নিচে আছে, দেখো বাস্তব উপরে আছে, মূলদ নিচে আছে। তাহলে তো পরিষ্কার করে বুঝতে পারছো, এখানে বলেছে কি প্রতিটি মূলদ সংখ্যাই কি বাস্তব সংখ্যা? মূলদ সংখ্যাটা নিচে আছে, তাহলে নিচের প্রতিটি সংখ্যা উপরের মধ্যে হবে। তাহলে এটা কি হবে? উত্তর হবে হ্যাঁ। বুঝা গেছে? কারণ প্রতিটি মূলদ সংখ্যা মানে এইগুলো প্রত্যেকটি বাস্তব সংখ্যার মধ্যে আছে, তাই প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা হবে। কিন্তু প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে এখান থেকে এটা চলে গেল। কেমন? অমূলদ সংখ্যা হচ্ছে এইগুলো, তাহলে এইগুলো আছে। তাহলে আমি কি বলবো? প্রতিটি অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, কিন্তু প্রতিটি বাস্তব সংখ্যা অমূলদ সংখ্যা নয়। কেন নয়? না দেখো এইগুলো কিন্তু এই এই যেগুলো দেখালাম সেগুলো কিন্তু অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে? তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলদ সংখ্যা? এটি উত্তর হবে না। কারণ কি? কারণ বাস্তব সংখ্যার মধ্যে যে নাম্বারগুলো আছে, কারণ তোমার মূলদ সংখ্যা যেমন ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও তুমি 0, 2, 3, একটা ভগ্নাংশ, নেগেটিভ নেগেটিভ নাম্বারগুলো, মূলদ সংখ্যা যেমন সংখ্যা গুলো ব্র্যাকেট দিলে মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়, সংখ্যা নয়। বোঝা গেছে? তাহলে এইভাবে তুমি চারটা লিখে নেবে, এই ধরনের যাই অঙ্ক আসুক, যাই কোশ্চেন আসুক না কেন, তোমরা দেখবে পারবে। যদি বলা হয় প্রতিটি ঋণাত্মক সংখ্যাই কি মূলদ সংখ্যা, দেখো মূলদ সংখ্যা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে কি হবে? তাহলে প্রতিটি ঋণাত্মক সংখ্যা মূলদ সংখ্যা হবে, নিচের প্রতিটা উপরেরটা হবে। যদি বলে প্রতিটি মূলদ সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা, না অবশ্যই না, কারণ ঋণাত্মক সংখ্যাটা আছে কিন্তু এইগুলো তো নাই। হ্যাঁ, তাহলে স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা নয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। সেই জন্য আমরা বলতে পারি এইভাবে তুমি পুরোটাকে সাজাতে পারবে। কেমন? দেখো এখন আমি এই যে √2, √3 এই ধরনের যে অমূলদ সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি সংখ্যার আকারে কিভাবে স্থাপন করতে হয় সেটা দেখাবো। কেমন? তাহলে তার আগে একটা জিনিস তোমাদেরকে বলি, যেগুলো সাধারণত দেয় √2, √3, √5, √6, √7, √8, কেমন? আমি √10, √11 পর্যন্ত দিচ্ছি। বুঝে গেছে? তাহলে এইটা দেখার আগে তোমাকে একটা জিনিস বলি আমি, এখানে পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো আছে? পূর্ণ বর্গ সংখ্যা তোমরা মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত দেখো, তাহলে কোনটা আছে? পূর্ণবর্গ সংখ্যা আছে, এর মধ্যে 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে। এটা যদি 1 থেকে 20 মধ্যে বলা হয় তাহলে এইটুকুর মধ্যে তোমার কাজ হয়ে যাবে। সেই জন্য তাহলে দেখো এখানে কত, √2, তুমি এখন 2 ধরো, তাহলে 2 এর আগে পূর্ণবর্গ সংখ্যা কোনটা? এইটা। তার মানে এইটা সমান কত? 1 স্কোয়ার। এটা সমান 2 স্কোয়ার। এটা হচ্ছে 3 স্কোয়ার। এটা হচ্ছে 4 স্কোয়ার। 4 স্কোয়ার এইগুলো। তার মানে কি এবার বুঝতে পারছো? তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার, √2 এর মান কোথায় আসবে? আমরা তার আগে আরেকটা জিনিস বলি, পিথাগোরাসের উপপাদ্যটাও দেখি। পিথাগোরাসের সূত্র কি আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে এটা 90 ডিগ্রি, আমি নাম দিয়ে দিচ্ছি ধরো এ বি সি। তাহলে
তাহলে কি হচ্ছে, এ বি সমান হচ্ছে অতিভুজ, কেমন, এ সি হচ্ছে লম্ব, আর এ বি হচ্ছে এটা বিসি, বিসি সমান অতিভুজ, এ বি সমান হচ্ছে ভূমি। এটার সূত্রটা কি আছে, সূত্রটা আছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কেমন। তুমি এটা উল্টো করে লিখতে পারো, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তুমি লিখতে পারো। তাহলে অতিভুজ সমান কত, অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আবার বলছি এই দুটোকে তুমি উল্টো করে লিখতে পারো, আগে ভূমির স্কোয়ার লিখতে পারো, পরে লম্ব স্কোয়ার লিখতে পারো। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি মনে করো √3 নেব, অতিভুজ সমান আমি √3 সংখ্যা রেখায় বসাবো, কেমন। তাহলে আমাকে √3 যদি বের করতে হয়, তাহলে আমাকে কি বের করতে হবে, ধরো আমি √3, অতিভুজ সমান √3, তাহলে এটাকে আমি কি করব, একটা 1 নেব আর একটা 2 নেব। তাহলে এই 1টা মানে কি, এই 1টা মানে লম্ব স্কোয়ার, এই 2টা মানে ভূমি স্কোয়ার। তার মানে এখানে কি হচ্ছে, তাহলে লম্ব স্কোয়ার সমান হচ্ছে 1, তাহলে লম্ব কত হবে, √1 সমান 1, তেমনি ভূমি স্কোয়ার সমান হচ্ছে 2, তাহলে ভূমি কত হবে, √2, বুঝা গেছে, √2, বুঝা গেছে। তাহলে এটাকে যদি স্কোয়ারের আকারে করি তাহলে কি হবে, 1 এর হোল স্কোয়ার প্লাস √2 এর হোল স্কোয়ার। এ পর্যন্ত ক্লিয়ার আছে, এটা এটা ক্লিয়ার হলো। তার মানে এই যে 1 স্কোয়ার লিখলাম, 1টা কি, 1টা হচ্ছে লম্ব বা ভূমির মধ্যে একটা, আর √2টা হচ্ছে লম্ব বা ভূমির মধ্যে একটা, অর্থাৎ অতিভুজের উল্টো দিকে যেটা আছে, কেমন। তাহলে দেখো, তাহলে আমাকে কি বের করতে হবে, একটাকে আমাকে √2 নিতে হবে, একটা 1 নিতে হবে। তো সংখ্যা রেখায় আমরা কি পাই, আমরা মূলত সংখ্যা যেগুলো আছে 1 2 3 4 বা মাইনাসের দিকেও -1 -2 -3, এগুলোকে আমরা স্থাপন করি বা এগুলো আমরা শিখেছি। আমরা ভগ্নাংশ যেগুলো আছে, ধরো 3/2, 3/2 কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে শিখেছি, কিন্তু আমরা কি √2 কে শিখেছি, সেইগুলো এখন আমরা শিখবো, কেমন। তাহলে আমাকে √2 করতে গেলে, √2 কে যদি আমি লিখি, তাহলে √2 কে আমাকে মান বের করতে হবে। সেক্ষেত্রে কি করব, তাহলে প্রথমে আমার √2 বের করতে হবে। তাহলে √2 সমান আমার কি করা হবে, রুটের মধ্যে 1 + 1, একটাকে 1 রাখো, বাকিটা, কেমন, একটা 1 রাখো। তাহলে এটা সমান কত হবে, তার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে একটা লম্ব একটা ভূমি, তুমি উল্টো করেও বলতে পারো, কেমন। তাহলে এখানে দেখো, আমি এটাকে সমান সমান করার চেষ্টা করছি। ধরো এইটা, ধরো এখানে এসি সমান এ বি, অর্থাৎ লম্ব ভূমি একই, এটাও 1 একক, এটাও 1 একক। তাহলে এটা সরি, এটা এটা লম্ব ভূমি 1 একক 1 একক। তাহলে এটা কত হবে, এটা হবে এরকম 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, সমান কত হবে, সমান √1 + 1 সমান √2। এই যে 1 1 নিয়ে এলাম, দেখেছো, এই 1 1 দুটো, কেমন। তাহলে আমরা এইটাকে উপরে ফোকাস করব, আমরা এটার উপরে, অর্থাৎ স্কোয়ারের ভিতরে যেটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব বা ভূমি। স্কোয়ারের ভিতরে কত আছে, 1 এবং 2 আছে। তাহলে আমি এখন √2 বের করলাম, কেমন। তাহলে আমার কি হলো, আমার এখন, তাহলে এটা বের হলো কত, এটা ভ্যালু হলো √2। তাহলে √3 কি করে বের করবো আমরা, দেখো 1 + 2, তাহলে আমার কি আছে, এখন আমার এই দুটো ভুলে যাও, এটা আমার √2 বেরিয়ে গেছে। তখন আমি করব কি, এইটার উপরে আমি একটা লম্ব অঙ্কন করব, এই সি পয়েন্টের উপরে। এটা কত হবে, এটা মান হবে 1। তাহলে এখন দেখো যে ত্রিভুজটা এলো, ধরো এটা হলো ডি, তাহলে ডি এবং বি যোগ যদি করি, তাহলে এটা কত হবে, এটা অতিভুজ। এখন যেটা হচ্ছে আমার, এখন ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কোনটা হচ্ছে, এইটা, এটা সমকোণী ত্রিভুজ, কেমন। তাহলে এটা কত হবে, এটা হবে √1 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার,
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কত হবে? √1 + 2 সমান √3। বুঝে গেছে? তাহলে আমার এইটার ভ্যালু কত বেরোলো? আমার এইটার ভ্যালু বেরোলো √3। কি করে বের করতে হবে সেটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো, √5 যখন আমি বের করব তখন আমি কি করে করবো এটাকে? 1 + 4, তার মানে এটা যখন 1 করবো, 1টা তো পূর্ণবর্গ সংখ্যা, +2 হোল স্কোয়ার, তার মানে আমার লম্ব আর ভূমির মধ্যে একটা 1 হবে, একটা 2 হবে। √6 এর ক্ষেত্রে কি হবে? 1 + 5, তার মানে সমান কত হবে? রুটের মধ্যে একটা 1 স্কোয়ার প্লাস √5 এর হোল স্কোয়ার। সেক্ষেত্রে √5টা আগে আমাকে বের করে নিতে হবে, তারপরে এটা করব। √7 সমান কি হবে? এটা সমান কত হবে? 1 + 6, তার মানে 1 স্কোয়ার প্লাস √6 স্কোয়ার, যেগুলো তোমাকে বোঝালাম একটু আগে। তাহলে আমাকে √6 বের করতে হবে আগে। তার মানে আমাকে প্রথমে তাহলে কি করতে? প্রথমে আমাকে √5 বের করতে হবে, তারপরে √6 বের করতে হবে। √5 প্রথমে √5 বের করতে হবে, তারপর √6 বের করতে হবে, তারপর √7 বের করতে হবে। ঠিক আছে? 8টা ওইভাবেই। তাহলে 8টা সমান কি হবে? 1 + 7, তার মানে √1 স্কোয়ার প্লাস √7 এর হোল স্কোয়ার। ঠিক আছে? তা দেখো, 8 বের করতে হলে আমাকে প্রথমে √7 বের করতে হবে। তা √7 বের করার ফর্মুলাটা কি হচ্ছে? তোমাকে √5 বের করতে হবে প্রথমে, তার উপরে একটা লম্ব আঁকতে হবে 1, তারপর √6 বের হবে, √6 এর উপরে আরেকটা লম্ব করতে হবে তোমাকে 1, তারপর √7 বের হবে। এইভাবে তুমি যাবে √8, তারপর √8 যাবে। ঠিক আছে? এইভাবে যাবে। তাহলে এটা সমান কত হবে? 1 + 9। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখানে রুট আসছে না, তার মানে একটা 3 একক নেব লম্ব ভূমির মধ্যে, আর একটা 1 একক নেব। কেমন? তাহলে 11 সমান কত হবে? 1 + 10, তার মানে সমান কত হবে? √1 স্কোয়ার প্লাস √1 স্কোয়ার প্লাস √10 এর স্কোয়ার। তার মানে আমাকে যদি √11 বের করতে হয়, প্রথমে আমাকে √10টাকে বের করতে হবে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার আছে? তো চলো এখন আমি ডাইরেক্ট চলে যাই কিভাবে স্থাপন করব। তাহলে দেখো, এখন আমি √3 কে সংখ্যা রেখায় স্থাপন করছি। তাহলে স্থাপন করতে হলে প্রথমে √3টা তোমাকে বের করতে হবে, তাই না? তাহলে এখানে আমি সূত্রটা লিখে রেখেছি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, অতিভুজ স্কোয়ার সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কেমন? ত্রিভুজের 3টে দাগ আছে আমরা জানি। কেমন? এই যে এরকম, ধরো এ, বি, আর এখানে আছে সি। তাহলে এটা ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। এইটার আমাকে বার করতে হবে সবসময়। তো এইটা বার করবো কিভাবে? এই থিওরি, এটা জাস্ট আমি লিখে রাখলাম। কেমন? এই থিওরিটা সবসময় তোমার এখানে অ্যাপ্লাই করবো। তাহলে আমরা প্রথমে কি করব? আমি লিখে লিখে করছি। তাহলে এই যে 0 আছে, 0টাকে আমি ছোট করে লিখি একটুখানি। এইটাকে ধরলাম আমি ও বিন্দু, আর এটাকে ধরলাম আমি এ বিন্দু। কেমন? যেখানে 1 মার্ক করা আছে, এই যে 1 মার্ক করা আছে। তাহলে এটা আমার কত হচ্ছে? এটা আমি 1 একক। তাহলে ধরি ও এ, ধরি না, ও এ সমান 1 একক নিলাম প্রথম, এই কালিতে লিখছি। এরপর এ বিন্দুতে ও এ এর উপর এ বি লম্ব অঙ্কন করি। লম্বটা অঙ্কন করি আমি, লম্ব অঙ্কন করি, যার দৈর্ঘ্য সমান 1 একক। তাহলে আমি দেখো ও এ সমান 1 একক নিলাম, এর মধ্যে যে লম্বটা আঁকবো সেটাও আমি 1 একক নেব। তাহলে আমি এটা মোটামুটি মেজারমেন্ট করে নিচ্ছি। এটাকে আমি মেজারমেন্ট করে আমি লম্বের মতো করে, এখানে আমি চাঁদা লাগিয়ে লম্বের মতো করে করবো। কেমন?
করে আমি 1 একক নিলাম এটা, তাহলে এটার নাম দিলাম আমি বি। কেমন? তাহলে এ বি সমান কত হলো? 1 একক। এরপর কি করব? এখন ও বি যোগ করি। তাহলে বোঝা গেছে? তাহলে এটা আমার কত হলো? 1 একক গেল, এটা 1 একক গেল, এটা দুটো। এখন আমি যোগ করছি এটাকে, তোমরা স্কেল দিয়ে করবে। কেমন? যোগ করলাম এটাকে, তোমরা স্কেল, চাঁদা এবং কাটা কম্পাস ইউজ করবে। কেমন? তাহলে এইটা সমান কত হবে? তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে? ও বি সমান কত? রুট ওভার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, মানে এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। মান বসাচ্ছি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আমি 1 একক করে ধরে নিয়েছি, 1 একক ধরে নিয়েছি, সমান হচ্ছে √1 + 1 সমান √2। তাহলে এটা আমার কত এলো? √2 এলো। কেমন? তারপরে কি হবে? ওকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে ও বি সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা সংখ্যা রেখাকে পি পি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? তাহলে আমি আগে বৃত্তচাপটা করি। আমি এরকম কাটা কম্পাস দিয়ে করবো এটা। কেমন? এই বিন্দু থেকে নিয়ে এই বিন্দু পর্যন্ত মাপবো, তারপর এখানে এটা করে দাগ দেবো। এটা তো আমার কুলোবে না, তাই ছেড়ে দিলাম। তাহলে আমি এইটা সমান করে, আমি দেখো এটা কোথায় পড়বে? √2 এর মান কোথায় পড়বে? নিশ্চয়ই 1, 2 এর আগে পূর্ণবর্গ সংখ্যা 1 আর তারপরে হচ্ছে 4। তো 4 এর মানে 2, 2 এর স্কোয়ার, 1 স্কোয়ার 2 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমার 1, তাই না? এটা আমি 1 নিয়েছিলাম, তাহলে 1 আর 2 এর মাঝখানে কিন্তু √2 এর মান হবে। বুঝা গেছে? তাহলে এইটা সমান করে এখানে বৃত্তচাপ নিয়ে আমি এইভাবে চাপটা আঁকলাম। এটা কি করলো? এটা পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দুতে হলো √2। কেমন? পি বিন্দু হলো √2। তাহলে ওপি ব্যাসার্ধ নিয়ে, আচ্ছা √2, তাহলে ওবি সমান আমার √2 এলো। কেমন? এটা কোনটা? এটা মানটা কার? এই মানটা হচ্ছে ওবির মান। এই যে লিখেছি এখানে আমি ওবির মান। তাহলে এখন কি হলো? ওবি আর ওপি সমান হলো। তাহলে ওপি সমান কত হলো? ওপি সমান √2। অতএব পি বিন্দুতে হলো √2 এর অবস্থান। তুমি নিজের ভাষায় লিখতে পারো। হ্যাঁ, সংখ্যা রেখায়, এটা সংখ্যা রেখায় কথাটি লিখে দিই। কেমন? অতএব সংখ্যা রেখাতে পি বিন্দুতে হলো √2 এর অবস্থান। তোমরা অন্যভাবে লিখতে পারো, সংখ্যা রেখার পি বিন্দুতে √2 কে স্থাপন করলাম। তাহলে এইটা হলো আমার √2। যদি আমি √3 করি তাহলে কি করব? যখন √3 করব তখন, আচ্ছা মনে করি যদি এরকম কোশ্চেনটা থাকে, একই রেখায় √3, এটা সংখ্যা রেখা, এটা ধরো একই রেখায়, একই রেখাতে, মানে পরপর দেখাতে হবে √3 কে। তখন আমি কি করব? তাহলে প্রথমে আমি √3টা এঁকে নেব। কেমন? সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে
আবার ও বি এর বিন্দুতে বি সি লম্ব অঙ্কন করি, যার দৈর্ঘ্য সমান 1 একক। তাহলে দেখো এই 1 এককটা মেজারমেন্টটা সমান রাখবে, কেমন? আমি একটা আন্দাজ করে করছি। এটা ধরো এটা এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে লম্ব আঁকলাম, এখানে একটা লম্ব ছিল। এখন ও সি যোগ করি, ও সি যোগ করি, কেমন? দুর্গা একক ও সি যোগ করি। আচ্ছা, এইটার বোঝার দরকার আছে, এটা আমি মুছে দিচ্ছি, কেমন? এটা আমি মুছে দিচ্ছি। আমি এরপরে এইখানে লিখছি, এরপরে ওসি যোগ করি। এখন ওকে কেন্দ্র করে ওসি এর, আচ্ছা যোগ করি, এটা একটু পরে এখানে লিখছি। তাহলে দেখো ও বি সমান কত হলো? তাহলে ও বি সমান √2 আমরা বের করেছি, বিসি সমান 1। তাহলে অতএব ও সি সমান কত হবে? √√2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, এটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, কেমন? তুমি ইচ্ছা করলে এখানটাতে এটা লিখে নাও, ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে সমান কত হবে? সমান ও বি মানে কত? √2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, সমান √3। √2 সমান 2 প্লাস 1 সমান √3। তাহলে আমি কি পেলাম? এটা সমান পেলাম √3। এটা কত ছিল? 1। এটা ঠিক আছে। এখন ওকে কেন্দ্র করে ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ অঙ্কন করি, যা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। ও কিউ সমান √3। ঠিক আছে, কারণ এইটা √3, তাহলে এটা সমান করলে এখানে আসে। তাহলে আমি বৃত্তচাপটা আঁকি, বৃত্তচাপটা আঁকছি আমি। এখানে ধরো হলো, তাহলে এটা কি কি হলো? এটা আমি কিউ নাম দিয়েছি, এটা কিউ। তাহলে কিউর মান কত হচ্ছে? √3। ঠিক আছে, ও কিউ। অতএব সংখ্যা রেখার কিউ বিন্দুতে √3 স্থাপন করা হলো। তাহলে যদি একসঙ্গে করি তখন এটা লিখবো, আর যদি মনে করো শুধু √3 বলে, যদি শুধু √3 বলে, তাহলে আমি এই যে অংশটা করেছিলাম এই অংশটা আমি করব না, শুধু যদি √3 বলে, কেমন? শুধু যদি √3 বলে, শুধু √3, তাহলে √2 কে যেমন করে করি সেরকম করবো প্রথমে। তারপরে এই যে বৃত্তচাপ, এই যে কথাটা লিখেছিলাম,
শূন্যকে কেন্দ্র করে যে √3 সংখ্যা রেখায় যেটা লিখেছিলাম, কেমন? এটা লিখবো না, এটা লিখবো না। তখন কি করব, এটা প্রথমে √2টা আঁকলাম, তাহলে ও বিটা আমার √2 হলো। ও বির উপরে বি বিন্দুতে বিসি লম্ব অঙ্কন করি, যার দৈর্ঘ্য 1 একক। ও সি যোগ করি, তাহলে এইবারে ক্যালকুলেশনটা দেখালাম। ও সি সমান কত, √ওভার এইটা, মান পুট করে √3 পেলাম। এইবার আমি লিখবো ওকে কেন্দ্র করে ও সি সমান ব্যাসার্ধ নিয়ে, ও সি মানে কত, √3, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা সংখ্যা রেখাটিকে কি বিন্দুতে ছেদ করলো। এখন ও কিউ সমান √3, ও কিউ সমান √3 এবং সংখ্যা রেখার কিউ বিন্দুতে হলো √3 অবস্থান। বুঝা গেছে? তাহলে এখন দেখো আমি √5 কে আমি সংখ্যা রেখায় স্থাপন করবো, কেমন? তা √5 আমি আগের বারে দেখিয়েছিলাম, তার মানে কত হবে, 1 + 4, তার মানে কত হবে, 1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার। তার মানে আমার এই যে যেটা ছিল, তার মানে একটা 1 হবে, একটা 2 হবে, তাই না? তবে এটা √5 আসবে। তো সেটাই করছি আমি এখন, এটা বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমি প্রথমে কি লিখবো, লেখার কায়দা একদম একই, কেমন? তাহলে ও এ সমান 2 একক নিলাম, ও এ এই পর্যন্ত 2 একক, কেমন? এই যে 2 একক পর্যন্ত নিলাম। তারপর কি করলাম, এ বিন্দুতে এ বি, এ বিন্দুতে, আচ্ছা এখানে একটা জিনিস লিখি, ও এর উপর এ বিন্দুতে এ বি লম্ব অঙ্কন করি, যার দৈর্ঘ্য সমান 1 একক। তাহলে দেখো আমার এই মানটাকে, এই যে এখান থেকে এটা 1, এটা থেকে 1, তো এই 1 মাপটা তোমার স্কেল দিয়ে মেপে এখানে একটা লম্ব আঁকো। আমি একটু হাতে আঁকছি, একটু এদিক ওদিক হতে পারে, কেমন? তাহলে এই লম্বটা হলো এটা 1 একক। আর ও বি সমান কত হলো, ও এ সমান 2 একক, আর এ বি সমান 1 একক। লিখে দিয়েছি, এ বি সমান 1 একক, ও এ সমান 2 একক। এরপর কি করব, ও সি যোগ করি, চলো যোগ করি ও সি, ও সি না ও বি, ও বি যোগ করি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হবে, সূত্র অনুযায়ী দেখো, এটা লম্ব, লম্ব এঁকেছি, তারপরে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। তাহলে ও বি সমান কত হবে, ও বি সমান √ওভার ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। মান বসাচ্ছি, ও এ সমান কত, 2, তাহলে 2 এ স্কোয়ার, এ বি সমান 1 মানে 1 স্কোয়ার, সমান কত হবে, √ওভার 4 + 1 সমান √5। ঠিক আছে? তাহলে আমার ওবির মান চলে এলো, ওবির মান কত হলো, √5। আবার সেম জিনিস, এখন ওকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা সংখ্যা রেখাটিকে পি বিন্দুতে
ছেদ করে। তাহলে এটাকে কেন্দ্র করে কাটা কম্পাস দিয়ে আমি বৃত্তের চাপটা অঙ্কন করছি সংখ্যারেখার দিকে। তাহলে ছেদ করলো কোথায়? এই বিন্দুতে ছেদ করলো। এই বিন্দুর নাম কি? পি। আর তাহলে এইটারই মান হচ্ছে √5। কেন? এইটা সমান √5। তাই এটা সমান করে তো করেছি, তার জন্য এই পি বিন্দুটা হচ্ছে √5। তাহলে আমরা এই পি বিন্দুতে √5 কে স্থাপন করলাম, তাই না? তাহলে কি হবে? এখানে ছেদ করে। অতএব OP সমান √5। কেমন? অতএব সংখ্যা রেখা পি বিন্দুতে √5 স্থাপন করা হলো। ঠিক আছে? আচ্ছা, এইটাকে যদি বলা হয় একই রেখায় √5 এবং √7 করি, তাহলে কি হবে? আরেকটা জিনিস বলি, যদি -√5 বলে, -√5, আমি এইগুলো আর লিখছি না। 2 ও 3 কে একসঙ্গে লিখেছি, সেটা লিখে দিয়েছি একবার আমি। তোমরা একই জিনিসকে ফলো করবে, শুধু নামগুলো ঠিকঠাক করে দিয়ে লিখবে। লেখার স্টাইল একদম একই। তাহলে আমি এখানে √5 কে পি বিন্দুতে করলাম, কিন্তু যদি বলি -√5 কে করবে, তাহলে কি হবে? ধরো এখানে করলাম -√5, -√5, কেমন? তাহলে এটা কি হবে? এটা আমার ব্যাপারটা এরকমই থাকবে, সেম। আমি পুরো এরকমই লিখবো, কেমন? আমি সেক্ষেত্রে কি করবো? এটা লিখবো না অ্যাকচুয়ালি, এইটা আমি লিখবো না তখন, যদি শুধু √5 করি। যদি √-5 করি, তাহলে এটা আমি লিখবো না, কারণ আমাকে বলে দেওয়া আছে যে -√5 কে স্থাপন করতে শুধুমাত্র, কিন্তু আমাকে করতে হবে পুরো এইটাই। তখন কি করব আমি? তখন আমি এই অংশটা করব না, বুঝে গেছে? এই অংশটা আমি করব না। OB যোগ করি, যোগ করার পরে এইটা বের করলাম, এটা মান হলো √5। এখানে কি করব? একটু চেঞ্জ, দেখো, ও কে কেন্দ্র করে, না এটা লিখবো লিখবো কিন্তু লেখাটা চেঞ্জ করে দেবো। ও কে কেন্দ্র করে, ও, এটা হলো, এখন ও কে কেন্দ্র করে OB এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তের চাপ অঙ্কন করি। এখানে শুধু একটুখানি টুইস্ট আছে। একটি বৃত্তের চাপ অঙ্কন করি কোন দিকে? ব্যাসার্ধ নিয়ে সংখ্যা রেখার ঋণাত্মক দিকে। ঠিক আছে? ঋণাত্মক দিকে। কারণ সংখ্যা রেখার এই দিকটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। কেমন? সেক্ষেত্রে করবে কি? ও কে কেন্দ্র করে OB এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপটা এদিকে আনবো। কেমন? এদিকে আনবো। তাহলে এটা ধরো পি বিন্দু। পি বিন্দু, এই পি বিন্দুটা হচ্ছে -√5। কেমন? এটা হচ্ছে -√5। সংখ্যা রেখার ঋণাত্মক দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা সংখ্যা রেখাটিকে পি বিন্দুতে ছেদ করে। এখন OP সমান হচ্ছে, এটা পি, OP সমান হচ্ছে √5। তাহলে সংখ্যা রেখার, অতএব সংখ্যা রেখার পি বিন্দুতে √5 স্থাপন করা হলো। বুঝা গেছে? মানে আলাদা করে তোমাকে এটা আঁকার দরকার নেই, তুমি এটাই আঁকো। এটাকে এদিকে ঘুরিয়ে দাও সংখ্যা রেখাটাতে। তাহলে এই যে ডিস্টেন্সটা আছে এখান থেকে এটা, এখানে এই পি বিন্দুটা হলো তোমার -√5 হয়ে গেল, কারণ এটা √5 এদিকে। যদি এদিকে করি, তাহলে সেটা হচ্ছে পজিটিভটা। ঠিক আছে? ধনাত্মক পি। যেমন বলবে তোমাকে জাস্ট এইভাবে অ্যাড করে করে যাবে। ঠিক আছে? তাহলে √6 কিভাবে পাবো? আমি আর নিচে লিখছি না। কেমন? লেখাটা তোমার পরিষ্কার হয়ে গেছে? এখন √6 আঁকছি। √6 কিভাবে আঁকবো?
আবার এই বি বিন্দুতে এটা নিলাম কত, বিসি, এটা সমান হচ্ছে 1 একক, এটা হচ্ছে √5। ও সি যোগ করলাম, মানে যদি √5 √6 একসঙ্গে বলে তাহলে প্রথমে আমি √5 পর্যন্ত এঁকে নিলাম, ও বি সমান √5, তারপরে সমান বৃত্তচাপ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যা শঙ্কুরেখাকে পি বিন্দুতে ছেদ করলো। তাহলে কি হলো, তাহলে এটা হলো আমার, এই পি বিন্দুটা হলো আমার √5 এর মান। তারপর যেমন লেখে, হ্যাঁ, অতএব ও পি সমান √5, অতএব পি শঙ্কুরেখার পি বিন্দুতে √5 কে স্থাপন করা হলো। √5 আর √6 যদি একসঙ্গে করি তখন কি করব, এটা করলাম বি বিন্দুতে, ও বি রেখার বি বিন্দুতে বিসি লম্ব অঙ্কন করি যার দৈর্ঘ্য 1 একক, ও সি যোগ করি, তাহলে ও সি সমান কত হবে, √ ও বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা মান বের করবো, সমান কত, ও বি সমান √5 এর হোল স্কোয়ার আর এটা হচ্ছে 1 এর হোল স্কোয়ার, সমান √5 প্লাস 1 সমান √6। ঠিক আছে, তাহলে এটা আমার হলো √6, এটা লিখলাম ওইভাবে। তারপর যদি সংখ্যাটাকে স্থাপন করতে হয় তাহলে কি করব, ও কে কেন্দ্র করে ওসি সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি যা সংখ্যা রেখাটিকে কিউ বিন্দুতে ছেদ করলো, কিউ বিন্দুর মান হলো √6, কেমন, তাহলে ওপি সমান হচ্ছে √6। অতএব পি বিন্দুতে ও সংখ্যা রেখার পি বিন্দুতে, সরি কিউ বিন্দুতে হলো √6 এর অবস্থান। যদি √7 করতে হয় আবার তুমি এইভাবে করবে, এইভাবে এখানে লম্ব আঁকবে 1 একক, এটা যোগ করবে, তাহলে এটা কত হবে, তাহলে এখানে ধরো এটা ডি নাম দিলাম, তাহলে সি ডি সমান কত, তাহলে এখানে হচ্ছে ও ডি বের করতে হবে তোমাকে, রুট কত, তাহলে এটা হবে ও সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান, এটা কত, এটা √6 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে, √6 প্লাস 1 সমান √7, তাহলে এটা হবে √7। তখন আমরা কি করব, তখন এইখান থেকে নিয়ে এখানে এটা ধরে 8 দিলাম, এই 8টা হবে তোমার √7, কেমন, এটা হবে √7। তাহলে তোমাকে এইভাবে আঁকতে হবে। যদি -√7 বলি তখন এটাকে মান, এটাকে করে ঋণাত্মক দিকে নিয়ে আসতে হবে, কেমন, এটা করে তোমাকে ঋণাত্মক দিয়ে আসতে হবে, তাহলে এটা হবে √7। ধরো এটা এস বিন্দু, তাহলে এস বিন্দুতে হলো √7 এর অবস্থান, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে -√7 লিখবে, কেমন। তাহলে এইভাবে তোমাকে সংখ্যারেখায় স্থাপনগুলো করতে হবে। যদি একটা একটা করে বলে তাহলে আমি, ধরো এখানে বলছি আমি শুধু √6টা করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে কি করব, এইটা আমি করব না, ঠিক আছে, এই অংশটা আমি করব না। ধরো √6 বলেছে, শুধুমাত্র শুধু √6 বলেছে, শুধু √6, তাহলে এটা আমার √6, এটা ধরো পি বিন্দু √6, কেমন, তাহলে এটা আমার করার দরকার নেই। আমি প্রথমে √5 এঁকে নিলাম, এইটার উপরে আবার আমি একটা 1 একক আঁকলাম, যোগ করলাম, এটা ভ্যালু বের করলাম, তাহলে কত হলো, এটা সমান √6 হলো, এটাকে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম এইভাবে। যদি একটা করতে বলে তাহলে সংখ্যা রেখে অন্যটা দেখানোর দরকার নেই, আর যদি পরপর দুটো তিনটে বলে তাহলে তোমাকে এইভাবে প্রত্যেকটা সংখ্যা রেখে, যেমন এটা করেছিলাম আমি, এটা করেছিলাম, এটা এইভাবে 5 দেখাবে তুমি, এটা তারপরে আঁকলাম, এসে এটা 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 √6 দেখালাম, যদি এইদিকে আসে, ঠিক আছে, যদি এইদিকে আসে মনে করো √6 দেখাচ্ছি আমি, তাহলে আমি এইটাকে উল্টো দিকে নিয়ে চলে এলাম, নিয়ে দিয়ে এটাকে আমি √6 দেখালাম, √6 দেখালাম মাইনাস, তার নেগেটিভ দিকে এটা ধরো দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেবে, ধরো এটা এস দিলাম, আলাদা নাম দিলে এবং লেখার যে স্টাইলটা দেখালাম
ওই স্টাইলে লিখবে। কেমন? দেখো √10 কিভাবে আঁকবো। তার √10 সমান কত হবে? 1 প্লাস 9। তাহলে সমান কত হবে? দেখো 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে একটা 3 একটা 9 হবে। তাহলে আমি প্রথম কি করব, ধরো এইটা আছে, এটা ও, আর 3 আছে এখানে, তাহলে ও এ সমান নিলাম, ও এ সমান সংখ্যা রেখায় ও এ সমান 3। কেমন? ও এ সমান হচ্ছে 3। তাহলে এ বিন্দুতে এ বি লম্ব আঁকলাম। কেমন? এ বি লম্ব হলো কার উপরে? ওতে। তাহলে এটা হলো 90 ডিগ্রি। তারপরে ওবি যোগ করলাম, ওবি যোগ করলাম, ঠিক আছে? তাহলে এইটা কত হবে? এটা হবে রুট, দেখো তাহলে এটা কত? 1, এটা 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত হবে? 9 প্লাস 1 সমান √10। তাহলে এটা হবে এই যে √10 এর মান। কেমন? এবার তুমি যদি সংখ্যা রেখা স্থাপন করতে হয় তখন এইভাবে করবে, যেমন সিস্টেম বলেছি। ওকে কেন্দ্র করে ও বি সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যা রেখায় ঠিক পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দু হলো √10 এর অবস্থান। যদি নেগেটিভ বলে, মাইনাস বলে, তাহলে ঋণাত্মক দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখানেও একটা কাটবে, সেটা নাম দেবে। আর সেক্ষেত্রে ছবিটা সেভাবে আঁকবে, এই লাইনটা। কারণ এখানে দেখো 4 পর্যন্ত নিয়েছি, ধনাত্মক দিকে এদিকে নিয়ে নিই। যদি এদিকে থাকে তাহলে ছবিটা সেভাবে লাগবে। আমি বড় করে বোঝানোর জন্য এইভাবে নিতে হচ্ছে, তোমরা খাতায় করবে, তোমাদের অসুবিধা হবে না। তাহলে এটা আমার √2 হলো, √10 হলো। যদি √11 হয়, যদি √11 হয় তাহলে কত হবে? 10 প্লাস 1, তার মানে এটা কত হয়ে যাবে? তখন হয়ে যাবে তোমার এটা √10 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। তার মানে একটা √10 একটা 1। সেক্ষেত্রে এখানে আমি 1 আঁকলাম, এটা 1, এটা কত হলো? এটা হচ্ছে আমার সি, এটা 1। তাহলে এটা আমি আবার যোগ করব, এটা আমি যোগ করলাম। এটা সমান কত হবে? এটা সমান হবে, দেখো, √10 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত হবে? 10 প্লাস 1 সমান √11। ঠিক আছে? এটাও √11। যদি তোমার সংখ্যা রেখায় দেখাতে হয়, ওকে কেন্দ্র করে ও সি সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি, যা এটাকে কিউ বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে কিউ বিন্দু, হচ্ছে সংখ্যা রেখায় √11 এর অবস্থান। কোশ্চেনটা দেখো, সত্য বা মিথ্যা, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা তোমাকে লিখতে হবে। কেমন? তা দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা ঠিক, এটা কিন্তু ঠিক। তুমি মূলদ সংখ্যার সমষ্টি, তুমি যা কিছু মূলদ সংখ্যা নেবে, মূলদ সংখ্যা কি কি আছে? স্বাভাবিক সংখ্যা, শূন্য, ভগ্নাংশ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এইগুলো। তাহলে তুমি যখন প্লাস মাইনাস, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করবে না কেন, কিছু একটা যে নাম্বার আসবে তো মূলদ সংখ্যার মধ্যেই আসবে। ওর মধ্যে অমূলদ সংখ্যা যদি না থাকে, অমূলদ সংখ্যা মানে কোনটা? যে √2, √3 এই ধরনের সংখ্যা যদি না থাকে, তাহলে বাকি সংখ্যা কি? বাকি সংখ্যা মূলদ সংখ্যা। বুঝে গেছে? তাহলে আমার যখন যোগ বিয়োগ গুণ ভাগ যখন দুটি সংখ্যা নিচ্ছি, সেখানে রুটের কোনো অস্তিত্ব নেই, সেখানে এটা আমার ঠিক হবে। কেমন? তুমি উদাহরণ দিতে পারো। ধরো 1/2 প্লাস 2/3 সমান কত হচ্ছে? সমান এটা 6, 3 প্লাস 2 সমান 5/6। এটা উদাহরণ দিলাম, আমি উদাহরণ দিলাম, ধরো এটা। ঠিক আছে? তা দেখো এখানে, এখানে এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা। কেমন? দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে। অমূলদ সংখ্যা, এটিকে সর্বদা হবে, জোর দেবে কিন্তু সর্বদা লেখার উপরে। ঠিক আছে? সর্বদা কি হবে? এটা উত্তর, এটা উত্তরটা কি? এটা উত্তর ভুল। কেন ভুল? সর্বদা হবে না। ধরুন দুটো এরকম নিচ্ছি, প্লাস √5 সমান কত হচ্ছে? এটা যোগ হবে না, অর্থাৎ এইটার উত্তর সমান এরকমই হবে, √2 প্লাস √5। এটা যেন না হয়, এটা সমান কিন্তু এরকম যেন না হয়, 2 প্লাস 5 সমান √7। এটা কিন্তু ভুল। কেমন? এটা কিন্তু হবে না।
তাহলে এরকম হলো, তাহলে এই ক্ষেত্রে অমূলত সংখ্যা হলো। আবার তুমি দেখো √5 প্লাস √5 সমান কত? 2√5। আবার দেখো এটা কিরকম করবে, a প্লাস এ সমান 2a এর মতো হবে। এটা কিন্তু এরকম হবে না, কেমন? এটা কিন্তু হবে না, সমান √5 প্লাস 5 সমান √10। এটা কিন্তু হবে না, বুঝা গেছে? তাহলে এটা এরকম হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অমূলতই হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু অমূলত হচ্ছে, কিন্তু সর্বদা কি হবে? সর্বদা হবে না। কেন? দেখো √5 প্লাস -√5, দুটোই অমূলত সংখ্যা। তাহলে এটা সমান কত হবে? √5 প্লাসে মাইনাসে -√5 সমান কত হয়? 0। শূন্যটা কি? শূন্যটা হচ্ছে মূলত সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা ভুল। কেমন? যদি উদাহরণটা তুমি দিতে বলো, তাহলে উদাহরণটা এখানে দিয়ে দেবে যে √5 প্লাস -√5 সমান √5 -√5 সমান 0। 0 একটি মূলদ সংখ্যা। কেমন? 0 একটি মূলদ সংখ্যা। দুটি মূলদ সংখ্যা গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা ঠিক। এটা ঠিক, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই মূলদ সংখ্যা হবে। যে কোনো উদাহরণ তুমি দেখে নাও, উদাহরণ দেখে নাও তুমি। ধরো 1/2 ইন্টু -2/3 সমান কত হবে? 2 কেটে গেল, তাই না? তাহলে -1/3। তাহলে এটা কি? এটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এটা সর্বদাই হবে। এই ক্ষেত্রে কিন্তু সর্বদা মানে সর্বদাই, একটা তুমি উদাহরণ দিতে পারবে না যেখানে এটা ভুল হবে, একটা উদাহরণ দিতে পারবে না, ঠিক আছে? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো অমূলদ সংখ্যা, এটা কিন্তু ভুল। কেন ভুল? দেখো, ভুল প্রমাণ করে দিচ্ছি আমি। দুটি অমূলদ সংখ্যার গুণফল, তাহলে একটা √5 ইন্টু √5 দিলাম, তাহলে সমান কত হয়? √5 এর হোল স্কোয়ার সমান কত হবে? গুণের ক্ষেত্রে কিন্তু এরকম হয়, যোগের ক্ষেত্রে হয় না। সমান কত হবে? এটা সমান হবে 5। 5 হচ্ছে একটি মূলদ সংখ্যা, ঠিক আছে? 5 একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে কি দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, তাহলে এক্ষেত্রে হলো। কিন্তু যদি এরকম করা হয়, √5 ইন্টু √2 সমান হবে √10। গুণের ক্ষেত্রে কিন্তু হয়, যোগের ক্ষেত্রে কিন্তু হয় না। √5 প্লাস √2 সমান ওইটাই থাকবে, যোগ হবে না, যেমন a প্লাস এ। কিন্তু এই ক্ষেত্রে কি হবে? রুটের ভিতরে 5 ইন্টু 2 সমান √10, এটা হবে। কিন্তু এটা কি? এটা একটা অমূলদ সংখ্যা, তাই না? এটা একটা এটা একটা কি? অমূলদ সংখ্যা। তাহলে সর্বদা অমূলদ হবে না, বা সর্বদা মূলদ হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা মূলদ অমূলদ দুরকমই হতে পারে। এখানে অঙ্কগুলো দেখো, এটা উদাহরণ, ঠিক আছে? দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। এই ক্ষেত্রে একদম পরিষ্কার, দুটো অমূলদ সংখ্যাকে একই জিনিস নেবে, কিন্তু এটাকে মাইনাস দিয়ে দাও। একটা একই নাম্বার নেবে, দুটোই √5, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, ধনাত্মক ঋণাত্মক। তাহলে এটা সব যোগ, যোগ বলেছি সেই জন্য যোগ। তাহলে সমান কত হবে? √5 প্লাসে মাইনাসে -√5 সমান 0, ঠিক আছে? 0 একটি মূলদ সংখ্যা, এইভাবে লিখবো, খেয়াল থাকবে। দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একই জিনিস, √5 -√5 সমান 0। দুটো অমূলদ বলে তো দেওয়া নেই যে আমি একই নাম্বার নিতে পারবো না। তাহলে 0 একটি মূলদ সংখ্যা, যোগফল বিয়োগফল হয়ে গেল। 1 1 এর 7 এবং 2 এর 7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। তাহলে একটি মূলদ সংখ্যার সিস্টেমটা কি আছে? নিয়মটা a প্লাস b/2, ঠিক আছে? দুটো সংখ্যা, দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা সমান কত হবে? দুটোকে যোগ করো, প্রথমে 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে? তাহলে কত হলো? 7, এখানে হলো 1 প্লাস 2, আর এখানে হলো 2/1 সমান, এটা হচ্ছে 3/7, 2/1 সমান
3/7 ইন্টু 1/2 সমান 3/14। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে এটা। এই অঙ্কটা দেখো 1/7 2/7 এর মধ্যে একটা অমূলদ সংখ্যা লিখি, একটা লিখতে বলেছে। তো অমূলদ সংখ্যা যখন লিখবো আমরা, তখন একটা খেয়াল করবে, আমরা এটাকে দশমিকে লিখবো, দশমিকে, কেমন? এটা খেয়াল করবে। তাহলে আমি প্রথমে 1/7 কে দশমিকে করি, পয়েন্ট দিয়ে 0 1 7 30 4 28 20 60 56 4 এই পর্যন্ত ছেড়ে দিলাম, আর করছি না, কারণ আমাকে অমূলদ সংখ্যা বের করতে বলেছে। আরেকটা করলাম 2/7 সমান, দশমিকে কনভার্ট করছি আমি, 0 14 6 8 40 35 5, এখানে 4 ঘর নিচ্ছি, এটা 4 ঘর নিয়ে নিই, 7 7 49 রইল, এটা ছেড়ে দিলাম। তার মানে এটা চলতে থাকবে, কেমন? তাহলে আমার সংখ্যা দুটো কি হলো? একটা হলো 0.1428, আরেকটা হলো 0.2857। ঠিক আছে? তাহলে দেখো আমাকে মধ্যবর্তী সংখ্যাটা কত নিতে হবে? মধ্যবর্তী অমূলদ সংখ্যাটি হলো, আর আমাকে একটা বের করতে বলেছে, তাই না? একটা বের করতে বলেছে। তাহলে দেখো দশমিকের পরে এখানে কত আছে? 14, এখানে দশমিক পরে 28 আছে। তাহলে 14 এবং 28 এর মাঝে নেব, কেমন? 14 থেকে বড় নেব, 28 এর থেকে ছোট নেব, যে কোনো একটা সংখ্যা নাও। যেহেতু পয়েন্ট আছে তো 0 পয়েন্ট দেবে, ঠিক আছে? পয়েন্ট দিয়ে দাও, কারণ এখানে যদি কিছু নাম্বার দাও সেগুলো এগুলোর থেকে বড় হয়ে যাবে, কেমন? এগুলোর থেকে বড় হয়ে যাবে। তাহলে ঠিক আছে, 14 পরে কত হচ্ছে? 15 নাও। এইটা প্যাটার্নটা আমার মনে আছে, প্যাটার্নটা এইভাবে লিখবো। প্রথমে 1 5 1, দুটো 5 1, তিনটে 5 1, চারটে 5 1, এইভাবে। এইটা আমার অ্যান্সার হবে, এটা হবে অ্যান্সার, কেমন? এইরকম ডট ডট দিয়ে লিখতে হবে। তুমি যদি আরো লিখতে চাও কোনো অসুবিধা নাই, 0.16 166 166 এইভাবে লিখতে পারো, 0.17 177 177 1 এইভাবে লিখতে পারো, অনেক লেখা যায়। 1 4 থেকে এই পর্যন্ত অসংখ্য লেখা যায়। আমরা পড়েছি না, দুটি সংখ্যার মধ্যবর্তী স্থানে অসংখ্য অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায় বা অসংখ্য অমূলদ সংখ্যা পাওয়া যায়, কেমন? এটা বোঝা গেল? তাহলে উত্তরটা কি লিখতে হবে আমাকে এখানে? 1/7 এবং 2/7 এর মধ্যবর্তী অমূলদ সংখ্যাটি হলো, যে একটা দেবো, তোমরা যদি একটা বলে একটা লিখবে, কেমন? কিন্তু আমি দেখালাম এগুলো। দেখো এখানে এটা একটা পৌনঃপুনিক নাম্বার আছে, এটা একটা কি আবৃত্ত দশমিক সংখ্যা, তাই না? তাহলে এটা মানে কি? আবৃত্ত সংখ্যা মানে আমি জানি 1 2 3, এটা মানে কি? এটা সময় 0.12, এই 3টা বারবার করে রিপিট হতে থাকবে, তাই না? যাই হোক, এটাকে সামান্য ভগ্নাংশে যে লিখবো, পরিবর্তন করার নিয়মটা কি? তাহলে 0.123 একটা আমাদের পৌনঃপুনিক সংখ্যা আছে, এটা সমান কত? তাহলে পি কিউ আকারে আমি লিখতে হবে, এটাকে পি বাই কিউ আকারে লিখতে হবে। তাহলে উপরে কি লিখবো? উপরে লেখার সময় এই দশমিক পৌনঃপুনিক সংখ্যাগুলো কিচ্ছু দেখবে না, পুরো মানটা লিখবো। পুরো মানটা কত? 123। তারপরে কি করব? এই পৌনঃপুনিক যখন আছে, পৌনঃপুনিকের এইদিকে মানগুলো দেখবো আমি। পৌনঃপুনিক এদিকে যে মানগুলো আছে, এখানেও আমি দশমিক দেখবো না, ধরে নাও এখানে দশমিক নেই, কেমন? ধরে নাও দশমিক নেই। তাহলে এইটার আগে কি আছে? 12 আছে, 12টা আমি মাইনাস করব, কেমন? 12 মাইনাস করলাম। তারপরে কি করব? এবার দশমিকের এদিকটা দেখবো। দশমিক এখানে, দশমিকের এইদিকে মানে দেখো তিনটে ঘর আছে, তিনটের মধ্যে একটাতে আছে পৌনঃপুনিক, একটা হলে একটা নয়। প্রথমে পৌনঃপুনিকটার জন্য 9টা লিখবো, তারপর শূন্য। দুটোর উপরে পৌনঃপুনিক নেই, তার মানে দুটো শূন্য। বোঝা গেছে? তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 111/900। দেখো এটা 3 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 3 মানে 37 হবে, এটা 300 হবে, কেমন? এটা হবে 300, তাহলে হবে 37/300, এটা হবে উত্তর, কেমন? এই অঙ্কগুলো দেখো,
√5 এর দশমিকের বিস্তার যদি আমি করি তাহলে কি পাবো? প্রথম কথা হচ্ছে এটা কি √5টা কি? √5 হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা √5। তাহলে অমূলদ সংখ্যা যখন, তখন নিশ্চয়ই সসীম হতে পারে না। অমূলদ মানে কি? যেগুলোকে আমরা 1.2323 এইভাবে এইভাবে এগিয়ে যাবে, অর্থাৎ শেষ হবে না কখনো। যদি শেষ না হয় সেগুলি অমূলদ হয়। দশমিক যদি কনভার্ট করি আমরা, দশমিক যদি বিস্তার করি, তাহলে প্রথম জিনিস হচ্ছে √5 সসীম সংখ্যা হবে না। তাহলে সসীম হবে না, সসীম হবে তা আবৃত্ত হবে না, কারণ আবৃত্ত হলে সেটা মূলদ হয়। ঠিক আছে? যদি আবৃত্ত হয়, যদি ধরো এইটা একরকম হলো, ধরো 20200 এইভাবে, তাহলে এইটা তোমার এরকম ধরনের হতে পারে, বা 1.25 এইভাবে, এটাকে বলে আবৃত্ত। তাহলে এইগুলো কি হচ্ছে? এইটা হচ্ছে তোমার মূলদ সংখ্যা, এটা মূলদ। আবৃত্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। যদি আবৃত্ত দশমিক বলো তাহলে সেটা মূলদ হবে। কেমন? যদি সসীম বলো তাহলে মূলদ হবে, অমূলদ হবে না। কিন্তু √5 হচ্ছে অমূলদ, তাহলে এটা হবে না। এটা একটা অসীম এবং অনাবৃত্ত, এটা অসীম এবং অনাবৃত্ত। তুমি যদি √5 কে করো, √5 হচ্ছে তোমার অমূলদ সংখ্যা, এবং অমূলদ সংখ্যা ডেসিমেলে কনভার্ট করবে, তুমি ঠিক এরকম পাবে, যেটা মূলদ হবে না। কেমন? তাহলে সসীম এবং আবৃত্ত সংখ্যা হবে না, কারণ সসীম এবং আবৃত্ত এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেমন? তাহলে কি হতে পারে? অসীম এবং অনাবৃত্ত। তাহলে এটা হবে। দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদাই অমূলদ, সর্বদাই মূলদ, সর্বদাই একটি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা তো সর্বদাই পূর্ণ সংখ্যা, বা মূলদ কিংবা অমূলদ সংখ্যা কোনটা হবে? দেখো, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তাহলে এটা কখনো মূলদ হবে, কখনো অমূলদ হবে, সর্বদাই অমূলদ হবে না। কেন সর্বদাই অমূলদ হবে না? দেখো, যদি √5 ইন্টু √5 করো তাহলে 5 হয়। তাহলে 5টা কি? 5টা হচ্ছে মূলদ, কিন্তু এখানে অমূলদ বলেছে, তাহলে সর্বদাই অমূলদ হবে না। আবার সর্বদাই মূলদ বলেছে, √5 ইন্টু √2 যদি করি, √10 হয়, তাহলে দেখো এটা অমূলদ, তাহলে এটাও হবে না, সর্বদা মূলদ হবে না। সবসময় পূর্ণ সংখ্যা হবে না, এখানে যেমন পূর্ণ সংখ্যা হলো, কিন্তু এখানে তো পূর্ণ সংখ্যা হলো না। ঠিক আছে? তাহলে সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে দেখো, কখনো পূর্ণ সংখ্যা বা মূলদ হচ্ছে, কখনো মূলদ হচ্ছে, অমূলদ হচ্ছে। তাহলে অ্যান্সার হবে আমার এটা। পাই এবং 22/7, দেখো 22/7টা কি আছে? 22/7টাকে পি কিউ আকারে আছে, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 এই আকারে আছে, তাই না? পাইটাকে আমরা জানি অমূলদ সংখ্যা, কিন্তু এইটা কিন্তু মূলদ, এটি কিন্তু মূলদ, এটি কিন্তু অমূলদ। ঠিক আছে? তাহলে দেখো, পাই হচ্ছে অমূলদ, এটা তাহলে এটা কোনটা হবে? এটা হবে, এটা অ্যান্সার। এটা দেখো, দুটি অমূলদ সংখ্যার মাঝখানে মধ্যে মূলদ সংখ্যা কটা? এখানে কি লেখা আছে? কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র মূলদ সংখ্যা, অসংখ্য মূলদ সংখ্যা আছে, কোনো অমূলদ সংখ্যা নেই। তাহলে দেখো একটা জিনিস, আমরা কি করেছি, দুটো সংখ্যার মাঝে যদি একটা সংখ্যা এ হয়, একটা বি হয়, তাহলে মাঝে কি থাকে? মধ্যবর্তী একটা সংখ্যা আমরা নির্ণয় করি। তাহলে এটা কি কি হয়? তাহলে ধরো এখানে আছে এ, তাহলে এখানে আছে বি, বি, তাহলে দুটোর মাঝে কত আছে? a+b/2। তাহলে এই দুটোর মাঝে কি আছে? a+b/2 এটা আছে। তাহলে এইভাবে দুটোর মাঝখানে ধরো এখানে একটা কিছু পেলাম, এই দুটোর মাঝখানে আবার একটা কিছু পেলাম, এই দুটো মাঝখানে একটা কিছু পেলাম। তার মানে এইভাবে তোমাদের যখন আমি ক্লাসটা করেছিলাম তখন বলেছিলাম যে দুটো সংখ্যার মাঝে এইভাবে, কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস, দুটো সংখ্যার মাঝে যখনই একটা বের করবে, ঠিক দেখবে তার মাঝেও তারও কিন্তু একটা মাঝ পাবে। ঠিক আছে? মধ্যবর্তী অংশ পাবে। সব সময় এটা তুমি করতে পারবে। তাহলে আমার উত্তরটা কি হবে? অসংখ্য মূলদ সংখ্যা পাবে তুমি। কোথায় আছে? অসংখ্য মূলদ সংখ্যা আছে, এটা অ্যান্সার হবে। দেখো, দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, সব সময় থাকবে। কেমন? এটাও অ্যান্সার হবে, অসংখ্য অমূলদ সংখ্যা থাকবে। একটু আগে আমি দেখালাম, তাই না? দুটো অমূলদ সংখ্যার মধ্যে, দুটো অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। ধরো এরকম একটা সংখ্যা আছে 10
1001000 এইভাবে আছে। আরেকটা সংখ্যা আছে 2020020002 এইভাবে আছে। তাহলে এর মাঝে দেখো 0.10 আর 0.20 মাঝখানে কতগুলো আছে? অনেক আছে। দেখো কি কি পাবে তুমি? তাহলে 10 উপরে বার করো 112 পাবে তুমি। তাহলে এটাকে 122 122 1 এইভাবে বার করতে পারো। 13 133 1333 1 এইভাবে বের করতে পারো। এইভাবে তুমি অনেক বের করতে পারো, কারণ তুমি যেমন এখানে 10 101 এবং 20 মাঝখান থেকে নিচ্ছি, তেমনি এগুলো তো মাঝে নেওয়া যেতে পারে। আমি এই দিকটা রেখে দিলাম, এগুলোর মাঝেও এভাবে চেঞ্জ করা যেতে পারে। তাহলে আমার উত্তরটা হবে অসংখ্য অমূল্য সংখ্যা আছে। এই কোশ্চেনটা দেখো, 0 শূন্য সংখ্যাটি কি কি সংখ্যা হতে পারে? অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। আর এখানে কি আছে? অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এগুলো হবে, কিন্তু অমূলদ সংখ্যা নয়। তো কোনটা ঠিক হবে? এইটা। জিরোটা কোথায় আছে? দেখো জিরোটা অবস্থান কোথায় আছে? প্রথমে ধরো স্বাভাবিক ছিল আর শূন্য ছিল, এখানে শূন্যটা আছে। কেমন? এখানে শূন্যটা আছে। এর উপরে কি আছে? অখণ্ড। অখণ্ড কোনটা? এই দুটো নিয়ে অখণ্ড। তাহলে অখণ্ড কোথা থেকে? অখণ্ডের উপরে কি আছে? পূর্ণ আছে, পূর্ণর আগে আছে মূলদ, তার উপর আছে বাস্তব। ঠিক আছে? আর অমূলদ কোথায় আছে? এখানে অমূলদ। চারটা মনে করে যেটা লিখেছিলাম। তাহলে শূন্যটা কোথায় কোথায় আছে? দেখো শূন্যটাতে, দেখো শূন্য যদি এটাকে বলা হয় অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তাহলে শূন্য তো এখানে যেমন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটা আমার ভুল, পূর্ণ সংখ্যা নয় বলতে পারবো না। দেখো পূর্ণ সংখ্যা তো আমার শূন্যটা আছে, এই যে শূন্য আছে, কেমন? শূন্য আছে। তাহলে এটা আমার ভুল হলো। মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, মূলত সংখ্যা তো আছে, বাস্তব সংখ্যা তো আছে, তা দুটোই হবে, তো এটাও ভুল। পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়, তাই হয়? পূর্ণ সংখ্যা তো আছে, মূলত সংখ্যা তো আছে, যা পূর্ণ সংখ্যা তাই মূলত সংখ্যা তো থাকে। তাহলে এটাও আমার হবে, এটাও তাহলে ভুল। তাহলে কি হচ্ছে? দেখো অখণ্ড সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, মূলত সংখ্যা আছে, বাস্তব সংখ্যা আছে, কিন্তু অমূলত সংখ্যাই নেই। তাহলে এটা আমার ঠিক হবে। তোমাদের একটা টার্মস আমার মিসিং হয়েছে, পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি। ঠিক আছে? এইটা কোনটাকে বলো বলো তো? যখন দশমিককে, দশমিক সংখ্যাকে যখন আমরা সংখ্যা রেখায় করে স্থাপন করেছিলাম, সংখ্যা রেখাতে স্থাপন করার সময় কি করেছিলাম? এইভাবে করেছিলাম। ধরো এটা 1, এটা ধরো 1 এবং এটা 2। তাহলে এই অংশটাকে আমরা যখন 10 ভাগে ভাগ করছিলাম এইভাবে, এটা করছিলাম না? এইভাবে যে বাড়াচ্ছিলাম, এই অংশটাকে আবার আমরা 10 দিয়ে ভাগ করছিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 ভাগ করছিলাম। এই যে পদ্ধতিটাকে বারবার করে ছোটটাকে বড় করা, ম্যাগনিফাইং গ্লাসের মতো, ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলা হয় পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি। এটা বলাটা দরকার ছিল। নবম শ্রেণীর বাস্তব সংখ্যা মোটামুটি কমপ্লিট। ছোটখাটো যদি কিছু বাদ থেকে থাকে, আশা করি, বা কয়েকটা অঙ্ক যদি না করেই থাকি, তোমরা সেগুলো প্র্যাকটিস করে নেবে। আমি যে ক্লাসগুলো করালাম তার মধ্যে যদি তোমরা ঠিকঠাক বুঝে থাকো, তাহলে সেগুলোতে আর সেগুলো করতে অসুবিধা হবে না। ঠিক আছে? তারপর আমি তো আছি, যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো। কেমন? আবার বলি, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর লাইক করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে আমার লিঙ্কটাকে শেয়ার করবে, ইউটিউবের যে লিঙ্ক আছে লিঙ্কটাকে শেয়ার করবে। কেমন? আর বেল আইকন অবশ্যই দেবে, যাতে কিনা আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা সেটা জানতে পারো। কেমন? আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।